সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলতে যাচ্ছি হাম বা রুবেওলা নিয়ে। এটা এমন একটা রোগ যা কিন্তু সাংঘাতিক ছোঁয়াচ্ছে আর এখনও আমাদের সবার জন্য একটা বড় ঝুঁকির কারণ। তাই এই বিষয়টা নিয়ে ঠিকঠাক তথ্য জেনে রাখাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। তো চলুন এই ভাইরাসটা আসলে কি, কিভাবে ছড়ায়, সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা খুব সরাসরি প্রশ্ন করি, কেমন? ধরুন কারোর টিকা নেওয়া নেই। এখন সে যদি হাম হয়েছে এমন কোনো ব্যক্তির কাছাকাছি আসে, তাহলে ব্যাপারটা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের অনেককেই বেশ অবাক করে দিতে পারে। ৯০% ভাবা যায়, সংখ্যাটা কিন্তু বিশাল। এর মানেটা হলো, যদি কারো টিকা না দেওয়া থাকে আর তিনি হামে আক্রান্ত কারো সাথে একই বাড়িতে থাকেন, তাহলে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এটা বাতাসের মাধ্যমে এতটাই দ্রুত ছড়ায় যে একে পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটা বলে ধরা হয়। তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই ভাইরাসটা ঠিক কিভাবে এত সহজে ছড়িয়ে পড়ে? চলুন আমাদের প্রথম আলোচনায় সেটাই একটু ভেঙে বুঝি। হামকে কেন যে বিশ্বের অন্যতম সংক্রামক ভাইরাস বলা হয়, তার কারণগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে আছে। দেখুন, এই ভাইরাসটা ছড়ানোর প্রধানত দুটো রাস্তা আছে। প্রথমটা হলো, এটা বাতাসে ছড়ায়, মানে যখন কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেয়, তখন ভাইরাসটা ছোট ছোট জলকণার সাথে বাতাসে ভেসে বেড়ায়, আর সেটা কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। আর দ্বিতীয় উপায়টা হলো, ওই জলকণাগুলো যখন কোনো সারফেসে, ধরুন টেবিল, দরজার হাতল বা কোনো খেলনার ওপর পড়ে, আর অন্য কোনো সুস্থ মানুষ সেখানে হাত দিয়ে সেই হাতটা নিজের মুখে, নাকে বা চোখে দেয়, ব্যাস, ভাইরাসটা শরীরে ঢুকে পড়ার সুযোগ পেয়ে যায়। আচ্ছা, ভাইরাসটা তো শরীরে ঢুকে পড়ল, এরপর কি হয়? চলুন এবার আমরা হামের পুরো অসুস্থতার যাত্রাটা একটু দেখি। এটা কিন্তু একটা নির্দিষ্ট ধাপে ধাপে এগোয়, অনেকটা একটা গল্পের মতো, যার একটা শুরু, মাঝখান এবং শেষ আছে। সাধারণত পুরো ব্যাপারটা ঠিক হতে ২ থেকে ৩ সপ্তাহের মতো সময় লেগে যায়। দেখুন, প্রথমে হলো ইনকিউবেশন পিরিয়ড। এই সময়ে ভাইরাসটা শরীরে বাড়তে থাকে, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কোনো লক্ষণই থাকে না। এরপর আসে প্রোড্রোমাল পর্যায়, যখন হালকা জ্বর, সর্দির মতো লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। তার ঠিক পরে আসে র্যাশের পর্যায়টা, মানে যখন গায়ে ফুসকুড়ি বেরোয়, যেটা দেখেই আমরা হামকে চিনি। আর সবশেষে হলো আরোগ্য পর্যায়, যখন শরীরটা আস্তে আস্তে সেরে উঠতে শুরু করে। এই স্টেজটা, মানে প্রোড্রোমাল পর্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সত্যি বলতে একটু ধোঁয়াশাপূর্ণ। কারণটা কি? কারণ এই সময় লক্ষণগুলো দেখে মনে হবে যেন সাধারণ সর্দি কাশি বা ফ্লু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা হলো, ঠিক এই সময়টাতেই কিন্তু আক্রান্ত ব্যক্তি সবচেয়ে বেশি ছোঁয়াচে থাকে, মানে তিনি হয়তো নিজেও জানেন না, আর এর মধ্যে ভাইরাসটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই প্রাথমিক লক্ষণগুলো চেনার একটা সহজ উপায় আছে, যাকে বলা হয় 3 Cs। প্রথম সি হলো কাফ, মানে একটা শুকনো খসখসে কাশি। দ্বিতীয়টা হলো কোরাইজা, মানে সর্দি বা নাক দিয়ে জল পড়া। আর তৃতীয় সি হলো কনজাংটিভাইটিস, মানে চোখ লাল হয়ে যাওয়া আর জল পড়া। এর সাথে আরও একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা হলো কপ্লিক স্পট। এটা হলো মুখের ভেতরে গালের দিকে ছোট ছোট সাদা দাগের মতো দেখতে হয়। এটা কিন্তু হামের একটা পাকা চিহ্ন। ওই প্রাথমিক লক্ষণগুলো শুরু হওয়ার দিন ৩ পর থেকে র্যাশটা বেরোতে শুরু করে। এই র্যাশটা দেখতে লালচে বাদামি রঙের হয়, আর এটা ছড়ানোরও একটা নির্দিষ্ট ধরন আছে। সাধারণত কানের পেছন দিক থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে মুখ, গলা হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এটাই হলো হামের সবচেয়ে পরিচিত আর দৃশ্যমান লক্ষণ। অনেকেই হয়তো ভাবেন যে হাম মানে শুধু গায়ে কিছু র্যাশ বের হওয়া আর কিছুদিন পর ঠিক হয়ে যাওয়া, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এই অসুখটা সাধারণ র্যাশের চেয়ে অনেক অনেক বেশি গুরুতর হতে পারে। তো চলুন এবার আমরা ঝুঁকি আর জটিলতাগুলো নিয়ে কথা বলি। তাহলে কাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি? দেখুন, তালিকায় প্রথমেই আছে তারা যাদের টিকা নেওয়া নেই। এছাড়াও যারা এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে হামের সংক্রমণ বেশি, কিংবা যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে দুর্বল, যেমন ধরুন ক্যান্সার বা HIV/AIDS-এর কারণে, তাদের ঝুঁকি অনেক বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরে ভিটামিন এর ঘাটতি থাকলেও কিন্তু হাম থেকে বড় ধরনের জটিলতা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। হাম থেকে যে জটিলতাগুলো হয় তার মধ্যে একটা খুব কমন হলো কানের ইনফেকশন। বিশেষ করে ছোট বাচ্চাদের এটা বেশি হতে দেখা যায়।
আসলে ভাইরাসটা কানের ভেতরের অংশে একটা ইনফেকশন বা প্রদাহ তৈরি করে। আর যদি ঠিক সময়ে এর চিকিৎসা না হয় তাহলে কিন্তু সাময়িক বা এমনকি স্থায়ীভাবেও শোনার ক্ষমতা কমে যেতে পারে। এবার আরও কিছু মারাত্মক জটিলতার দিকে নজর দেওয়া যাক। এখানে দেখুন, নিউমোনিয়া হল হামের কারণে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। এর পরেই আছে এনসেফালাইটিস, মানে মস্তিষ্কের প্রদাহ। যদিও এটা খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু এটা ভীষণই মারাত্মক এবং এর থেকে মস্তিষ্কের স্থায়ী ক্ষতিও হয়ে যেতে পারে। আর গর্ভবতী নারীদের জন্য এটা খুব বিপজ্জনক, কারণ এর থেকে গর্ভপাত বা সময়ের আগে সন্তান প্রসবের মতো ঝুঁকি তৈরি হয়। এ তো সব ঝুঁকির কথা শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ভালো খবরটা হলো এই ভয়ঙ্কর রোগটাকে আটকানোর জন্য আমাদের হাতে কিন্তু খুবই শক্তিশালী একটা উপায় আছে। চলুন এবার আমরা সেই সুরক্ষা কবচ অর্থাৎ এর প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে কথা বলি। কিভাবে আমরা নিজেদের এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখতে পারি সেটা জেনে নিই। একটা খুব জরুরি আর বাস্তব প্রশ্ন, তাই না? যদি কখনো এমন সন্দেহ হয় যে পরিবারে কেউ হাম হয়েছে, এমন কারোর সংস্পর্শে এসেছে, তাহলে কি করা উচিত? ভয় না পেয়ে কোন পদক্ষেপটা সাথে সাথে নেওয়া দরকার? এক্ষেত্রে মূলত দুটো বিকল্প আছে। প্রথমটা হলো এমএমআর ভ্যাকসিন। যদি সংস্পর্শে আসার ৭২ ঘন্টার মধ্যে এই টিকাটা নিয়ে নেওয়া যায়, তাহলে এটা রোগটাকে আটকাতে পারে বা হলেও তার তীব্রতা অনেক কমিয়ে দেয়। আরেকটা উপায় হলো ইমিউন গ্লোবিউলিন। এটা আসলে এক ধরনের তৈরি অ্যান্টিবডি ইনজেকশন। সংস্পর্শে আসার ৬ দিনের মধ্যে এটা নিলে একটা স্বল্প মেয়াদী সুরক্ষা পাওয়া যায়। এটা সাধারণত তাদেরকেই দেওয়া হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম বা গর্ভবতী নারীদের। একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, হামের বিরুদ্ধে কাজ করে এমন কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু নেই। এর চিকিৎসাটা মূলত সাপোর্টিভ কেয়ার, মানে শরীরকে ভাইরাসটার সাথে লড়াইতে সাহায্য করা, যেমন জ্বর কমানোর জন্য ওষুধ দেওয়া, পুরোপুরি বিশ্রামে থাকা আর প্রচুর জল বা তরল খাবার খাওয়া, যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়ে যায়। হ্যাঁ, যদি হামের সাথে সাথে কানে বা ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন অবশ্য অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি প্রতিরোধের কথা বলি, তাহলে এর থেকে কার্যকর আর নিরাপদ উপায় আর কিছুই নেই। সেটা হলো এমএমআর টিকা। এর দুটো ডোজ প্রায় ৯৭% সুরক্ষা দেয়। নিয়ম অনুযায়ী বাচ্চাদের প্রথম ডোজটা ৯ থেকে ১২ মাস বয়সের মধ্যে দেওয়া হয়, আর দ্বিতীয় ডোজটা তার কয়েক মাস পর বা ৩ থেকে ৫ বছর বয়সের মধ্যে দেওয়া হয়ে থাকে। এই দুটো ডোজ ঠিকঠাক মতো নেওয়া থাকলে সারা জীবনের জন্য সুরক্ষা পাওয়া যায়। সব আলোচনার শেষে মূল কথাটা কিন্তু একটাই, সময় মতো টিকা নেওয়াই হলো এই মারাত্মক রোগটা থেকে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। এটা শুধু একটা ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, এটা আমাদের সবার একটা সামাজিক দায়িত্ব, কারণ এর মাধ্যমেই আমরা পুরো সমাজকে সুরক্ষিত রাখতে পারি। তাই নিজেদের সন্তানের টিকার সময়সূচি নিয়ে নিশ্চিত হতে